সে পাকিস্তানে ভারতের সবচেয়ে বড় জাসুস ছিল। এই কারণে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে ব্ল্যাক টাইগার এই উপাধি দিয়েছিল। কিন্তু জীবনের শেষ পথে তাকে ভারত সরকার ভারতীয় বলে স্বীকার করতে অস্বীকার করে। সেটা নিজের পরিবারকে একটি চিঠিতে লিখেছিল, क्या ভারত जैसे बड़े देश के लिए कुर्बानी देने वालों को यही मिलता है। এর বাংলা মানে হলো, ভারতের মতো একটি বড় দেশে যারা নিজের জীবন উৎসর্গ করেন তারা কি শুধু এটিই পান। নমস্কার বন্ধুরা, আমি অসীম রে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা সেই ভারতীয় বীর জাসুসের জীবন কাহিনী জানবো যে পাকিস্তানের সেনাটি থেকে ভারতীয় হয়ে জাসুস করতো। সেই বীর জাসুসের নাম হলো রবীন্দ্র কৌশিক। কিন্তু পরিবারের মতো শুরু থেকে শুরু করি। রবীন্দ্র কৌশিক 11 এপ্রিল 1952 সালে রাজস্থানের শ্রী গঙ্গানগর নামক এই জায়গায় একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে। তার 4 ভাই বোন ছিল, যার মধ্যে রবীন্দ্র কৌশিক ছিল সবচেয়ে বড়। তার পিতা JM কৌশিক ছিলেন একজন ইন্ডিয়ান এয়ারফোর্স অফিসার। রবীন্দ্র কৌশিক গঙ্গানগরে স্কুল কমপ্লিট করার পর SD বিহানি PG কলেজ থেকে নিজের গ্র্যাজুয়েশন BCom কমপ্লিট করেন। কলেজে থাকাকালীন তিনি থিয়েটার এবং মিমিক্রি অ্যাক্টিংয়ের সাথে জড়িত ছিল। 21 বছর বয়সে তিনি লখনৌতে একটি জাতীয় নাট্য উৎসবে অভিনয় করেছিলেন। সেটি সম্ভবত কলেজে তার মনো অভিনয় ছিল, যেখানে তিনি একজন ভারতীয় আর্মি অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন, যিনি চীনের কাছে তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছিল, যা র অফিসারদের কাছে দৃষ্টি আকর্ষণ করেছিল। এবং সেখানেই র এর অফিসাররা রবীন্দ্র কৌশিককে দিল্লিতে আসার প্রস্তাব দেয়। র এর ফুল ফর্ম হলো রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, যে ভারতের একটি গুপ্তচর এজেন্সি। এরপর রবীন্দ্র কৌশিক দিল্লিতে যাওয়ার পর র এর অফিসাররা তাকে ভারতীয় হয়ে জাসুসি করার প্রস্তাব দেয়। যেহেতু রবীন্দ্র কৌশিক এর ছোটো থেকেই দেশ সেবা করার খুব আকাঙ্ক্ষা ছিল, তাই সে তৎপর ভারতীয় হয়ে জাসুস হওয়ার প্রস্তাব গ্রহণ করে নেয়। এরপর 1973 সালে সেটা BCom ডিগ্রি শেষ করার পর রবীন্দ্র কৌশিক তার বাবাকে বলেছিল যে তার দিল্লিতে এক নতুন চাকরি হয়েছে, তাই সে দিল্লি যাবে। কিন্তু বাস্তবে সে র এর সাথে তার 2 বছরের জাসুসি ট্রেনিং করে যাচ্ছিল। দিল্লিতে তাকে মুসলিম হিসেবে জীবনযাপনের জন্য প্রশিক্ষণ এবং উর্দু ভাষা শেখানো হয়। রাজস্থানের শ্রী গঙ্গানগর শহরটি যেহেতু পাঞ্জাব বর্ডারে খুব নিকটবর্তী, তাই রবীন্দ্র কৌশিক পাঞ্জাবি ভাষায় পারদর্শী ছিলেন, আর পাকিস্তানে পাঞ্জাবি ভাষা ব্যাপকভাবে প্রচলিত। এরপর তাকে বিভিন্ন দেশে ভারতীয় হয়ে জাসুসি করার জন্য পাঠানো হয়। অবশেষে 1975 সালের মধ্যে তার সমস্ত ভারতীয় সরকারের রেকর্ড ধ্বংস করা হয় এবং তার নতুন পরিচয় হয় নবী আহমেদ সাকির, যে পাকিস্তানের করাচিতে বসবাসকারী এক বাসিন্দা। এরপর তিনি মাত্র 23 বছর বয়সে ভারত পাকিস্তান সীমান্ত ডেঙ্গে করাচিতে বসবাস করতে শুরু করেন। তিনি করাচি বিশ্ববিদ্যালয়ে LLB ডিগ্রিতে অ্যাডমিশন নেন এবং সেখান থেকে LLB সম্পূর্ণ করার পর তিনি পাকিস্তান সেনাবাহিনী মিলিটারি অ্যাকাউন্টস বিভাগে কমিশন অফিসার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তাকে মেজর পদে উন্নীত করা হয়। পাকিস্তানে কিছু বছর সাধারণ মানুষের মতো থাকার ফলে তাকে কেউ জাসুস হিসেবে সন্দেহ করতো না। এরপরেই রবীন্দ্র কৌশিক নবী আহমেদ সাকির 1979 থেকে 1983 মধ্যে ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তাদের কাছে বেশ কিছু মূল্যবান গোপন তথ্যও দিয়েছিল, যা শত্রুপক্ষের গতিবিধি ভারতীয় সেনার উপর আক্রমণ জানতে ব্যাপকভাবে সাহায্য করেছিল। এই সময় ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে ব্ল্যাক টাইগার উপাধি দিয়েছিল। এরই মধ্যে পাকিস্তান আর্মি এক দর্জি মেয়ে, যার নাম আমানত, তাকে ভীষণভাবে রবীন্দ্র কৌশিক নবী আহমদ সাকিরের পছন্দ হয়। এরপর তাদের দুজনেই বিয়ে হয়ে যায় এবং কিছু সময় পর তাদের এক পুত্রের জন্ম হয়। যদিও নবী আহমদ সাকির তার নিজের আসল পরিচয় আমাদের কাছে প্রকাশ করেনি। 1975 থেকে 1983 এর মধ্যে রবীন্দ্র কৌশিক নিজের ভাইয়ের বিয়ের উপলক্ষে শুধুমাত্র একবার ভারতের মাটিতে এসেছিলেন এবং সেটি ছিল তার শেষ নিজের দেশের মাটিতে আসা। এরপর সে কোনোদিন নিজের দেশে ফিরতে পারেননি। 1983 সালের সেপ্টেম্বরে রবীন্দ্র কৌশিকের কাছ থেকে বেশ কিছু গোপন তথ্য নিয়ে আসতে র এর আরেক এজেন্ট ইনিয়াত মসিয়াকে পাকিস্তানে পাঠানো হয়। কিন্তু পাকিস্তানের গুপ্ত এজেন্সি ISI এর কাছে ইনিয়াত মসিয়া ফাঁস হয়ে যান এবং সে কী কারণে পাকিস্তানে এসেছে সেই কথা ISI-কে বলে দেন। সেদিন যদি ইনিয়াত মসিয়া রবীন্দ্র কৌশিক এর নাম উজাড় না করতেন, তাহলে মনে হয় রবীন্দ্র কৌশিক আরও ভারতীয় সেনার বিরুদ্ধে গোপন তথ্য ভারতে পাঠাতেন এবং হয়তো সে কোনোদিন ধরাও পড়তেন না। রবীন্দ্র কৌশিককে এরপর শিয়ালকোট জেলে 2 বছর ধরে কঠোর নির্যাতন করা হয়। এরপর 1985 সালে সুপ্রিম কোর্ট অফ পাকিস্তান তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। পরবর্তীতে সুপ্রিম কোর্ট অফ পাকিস্তান তার সাজাকে যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত করে। তাকে শিয়ালকোট, লোকপাট সহ বিভিন্ন শহরের বিভিন্ন জেলে রাখা হতো এবং অবশেষে মিয়ন আলী জেলে তাকে 16 বছর ধরে রাখা হয়েছিল। তিনি রবীন্দ্র কৌশিক গোপন কৌশলে ভারতে তার পরিবারের কাছে চিঠি পাঠাতে সক্ষম হন। সেখানে সে তার খারাপ স্বাস্থ্য এবং পাকিস্তানের জেলে যে মানসিক আঘাতের মুখোমুখি হয়েছিল তা প্রকাশ করেছিল। সেই চিঠি পড়েই তার বাবা হৃদরোগে মারা যায়। পরবর্তীতে সেই চিঠিটি তার পরিবার বাড়ির এক কোণায় কুড়ে পেয়ে রবীন্দ্র কৌশিকের পাকিস্তানের জেলে থাকার ব্যাপার জানতে পারে। সেই সময়ই তার একটি চিঠিতে তিনি লিখেছিলেন, क्या भारत जैसे बड़े देश के लिए कुर्बानी देने वालों को यही मिलता है। শেষ পর্যন্ত নভেম্বর 2001 সালে তিনি পাকিস্তানের সেন্ট্রাল জেল মিয়ন আলীতে টিবি রোগে মারা যান।
রবীন্দ্র কৌশিক মৃত্যুর 3 দিন আগে তার পরিবারকে চিঠিতে লিখেছিলেন, আমি যদি একজন আমেরিকান হতাম আমি এই জেল থেকে 3 দিনের মধ্যে বের হয়ে যেতাম। ভারত সরকারের মনে হয় এখন আমার কোনো দরকার নেই। রবীন্দ্র কৌশিকের মৃত্যুর খবর তার পরিবারকে পাকিস্তানের কোট লাখপাত সুপারিনটেন্ডেন্টের পাঠানো একটি চিঠিতে জানানো হয়। রবীন্দ্র কৌশিকের পরিবার বলেছিল, উই ডোন্ট ওয়ান্ট মানি, উই ওয়ান্ট রেকগনাইজেশন। রবীন্দ্র কৌশিকের পরিবারের মতে ভারত সরকার তাকে স্বীকৃতি দিতে অস্বীকৃত জানায় এবং তাকে সাহায্য করার কোনো চেষ্টা করেননি। দ্য টেলিগ্রাফে একটি প্রতিবেদন অনুসারে রবীন্দ্র কৌশিকের ভাই রাজেশ্বরনাথ এবং তার মা আমলা দেবী তার মুক্তির জন্য ভারত সরকারের কাছে বেশ কয়েকটি চিঠি লিখেছিলেন, কিন্তু ভারত সরকার এই ব্যাপারে কোনো অ্যাকশন নেয়নি। এছাড়া রবীন্দ্র কৌশিকের টিবি রোগের জন্য সরকার তাকে কোনো ওষুধও সরবরাহ করেনি। তার পরিবার নিজের সাধ্য মতো তাকে ওষুধ সরবরাহ করে। এছাড়াও তার পরিবার অনেক অ্যালিগেশন ভারত সরকারের বিরুদ্ধে তুলে হয়েছিল। সরকার শেষ পর্যন্ত রবীন্দ্র কৌশিক এর মাতা শ্রীমতী আমলা দেবীকে মাসিক 2000 টাকা ভাতা প্রদান করত, কিন্তু সেটাও 2006 সালে শ্রীমতী আমলা দেবীর মৃত্যু বন্ধ করে দেয়। সালমান খানের এক থা টাইগার নামে মুভিটি অনেকে বলে এই রবীন্দ্র কৌশিকের জীবন কাহিনীর অনুপ্রেরণায় তৈরি করা হয়েছে। বন্ধুরা, এটাই ছিল ব্ল্যাক টাইগার রবীন্দ্র কৌশিকের বর্ণময় জীবন কাহিনী। সরকার যথেষ্ট নিজের কাজে ব্যবহার করলেও তারা যখন শত্রুপক্ষের সেনাদের কাছে বন্দী হয় তখন সরকার তাদের নিজের দেশের নাগরিক হিসেবে স্বীকার করতে অস্বীকার করে, এমনকি তাদের বন্দী থেকে বের করতে সাহায্য করে না। এরকম যদি সরকারের কঠোর প্রসিডিওর থাকে তাহলে হয়তো দেশের প্রতি দেশপ্রেম থাকলেও অনেকেই এই জাসুসি কাজে এগোবে না। এ ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। একদিকে রবীন্দ্র কৌশিকের মতো মানুষ যে নিজের দেশের হয়ে জীবন দিয়েছেন, অন্যদিকে শাবনম আলীর মতো মহিলা যে নিজের পরিবারের সাহায্যের মানুষকে কুপিয়ে খুন করে। এই ভিডিওটি না দেখলে স্ক্রিনে থাকা ভিডিওটি ক্লিক করুন।